গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 49, 49তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করবো। আপকামিং তোমাদের সমস্ত এক্সাম যেগুলো আছে সেখানে কিন্তু অনেকটাই হেল্প হবে এই ক্লাস। সমস্ত ক্লাস রুটিন এখানে দেওয়া রইলো, প্রত্যেকে দেখে নেবে। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পাবে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে। আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ প্লে স্টোরে গিয়ে তুমি ডাউনলোড করতে পারবে। তো আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ আমরা করাচ্ছি দেখে নাও: কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, NM GNM এর ব্যাচ, SSC GDMTS এর ফাউন্ডেশন ব্যাচ, রেলের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস ব্যাচ, কোশ্চেনের প্র্যাকটিস ব্যাচ, WBKPর প্র্যাকটিস ব্যাচ এবং রেলের ফাউন্ডেশন ব্যাচ। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ভিজিট করতে পারো আমাদের TWS একাডেমি অ্যাপ। সেখানে মাই কোর্স অপশানে গেলে ব্যাচগুলো তোমরা দেখতে পাবে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমরা যে MCQ প্র্যাকটিস শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ 2025-এর কবাডি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে? 2025 কবাডি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কোন দেশ? ইংল্যান্ড, ইরান, ভারত, পাকিস্তান। সঠিক উত্তর কি হবে? কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 সালে অনুষ্ঠিত হয়েছে, তাই তো? বেশ কিছুদিন আগেই, খুব বেশি দিন আগে নয়। কবাডি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মেন এবং ওমেন দুটোই, পুরুষদের বিভাগে অ্যান্ড ওমেন দুটোতেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষদের ক্ষেত্রে আমরা ভারত দেখব ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কবাডি ওয়ার্ল্ড কাপ। বুদ্ধ ভগত, জোয়া ভগত কোন বিদ্রোহের নেতা ছিল? মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ভিল বিদ্রোহ। বুদ্ধ ভগত, জোয়া ভগত তারা কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? সঠিক উত্তর কি হবে? তো আমরা মুন্ডা বিদ্রোহের কথা জানি, বিরসা মুন্ডা প্রধান নেতৃত্ব। আর বুদ্ধ ভগত, জোয়া ভগত হচ্ছে তোমার কোল বিদ্রোহের নেতৃত্ব দেন। সাঁওতাল বিদ্রোহের সিধু কানহু আছে উল্লেখযোগ্য নাম। ঠিক আছে, তো এখানে আমরা যদি কোল বিদ্রোহের সময়কালটা দেখি, আনুমানিক আনুমানিক নয়, এটা তোমার 1832 সাল নাগাদ এই বিদ্রোহটি হয়েছিল। মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায়? মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায়? এটাকে বলা NNP, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটা কি? মোট জাতীয় উৎপাদন কি? মোট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস নেট বৈদেশিক উপার্জন। মোট আভ্যন্তরীণ উৎপাদন, এটাকে NNP বা GNP বলা হতে পারে। GNP মানে হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এটা ভুল হচ্ছে, প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ আমাদের দেশের ব্যবসায়ীরা বাইরে থেকে যে ইনকাম করে নিয়ে আসছে এবং বিদেশিরা আমাদের দেশ থেকে যে ইনকাম করে নিয়ে যাচ্ছে, এর একটা হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে মোট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস নেট বৈদেশিক উপার্জন। তো এখানে আমরা এটা বলতে পারি, এই এক্স মানে আমাদের দেশের ব্যবসায়ীরা ধরো বিদেশে যে ব্যবসা বাণিজ্য করছে সেই দেশ থেকে যে পরিমাণ অর্থ নিয়ে আসছে, প্লাস মাইনাস হচ্ছে বিদেশিরা যে পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে, এর একটা প্লাস মাইনাস করতে হবে। জিডিপির সঙ্গে মোট আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে জিডিপি, তার সঙ্গে এটা যখন প্লাস করবে সেটা প্লাস, এটা ভ্যালুটা মাইনাস হলে মাইনাস, কিন্তু আলটিমেট এটাই বোঝায় নেট বৈদেশিক উপার্জন। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
ইউপিএসসি। কিছুদিন আগে পর্যন্ত আমরা যে নামটা করছিলাম এখন চেঞ্জ হয়েছে, ডক্টর মনোজ সোনি ছিল, শ্রীমতী প্রীতি সুদান আসলো, আবার চেঞ্জ হয়েছে, এই মে মাসেই চেঞ্জ হয়েছে। কি নাম? শ্রী অজয় কুমার, বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান কিন্তু প্রীতি সুদান নেই, শ্রী অজয় কুমার বর্তমান কিন্তু ইউপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। বেশ সাম্প্রতিক কয়েকটা উল্লেখযোগ্য পদ চেঞ্জ হয়েছে, আমরা আলোচনা করবো আজকের ক্লাসেই। আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও কিন্তু চেঞ্জ হয়েছে এই মে মাসেই। বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? উত্তর কি হবে? DY চন্দ্রচূড়, ভূষণ রামকৃষ্ণ গাভাই, সঞ্জয় মালহোত্রা, সঞ্জীব খান্না। DY চন্দ্রচূড় আগে ছিল 50তম বিচারপতি, ভারতের 50তম চিফ জাস্টিস ছিল সঞ্জীব খান্না। কিছুদিন আগে পর্যন্ত তিনি ছিলেন 51তম চিফ জাস্টিস। বর্তমান VR গাভাই। ভূষণ রামকৃষ্ণ গাভাই তিনি হচ্ছেন 52তম চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের। অপশন বি যারা করেছে উত্তর সঠিক উত্তর হয়েছে। ভূষণ রামকৃষ্ণ গাভাই তিনি বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পদে নিযুক্ত হয়েছেন এই মে মাসের 14 তারিখে। ক্লিয়ার? প্রত্যেকে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? দুই ধরনের বিক্রিয়া হয় এবং তার ফলে পরিবর্তন হয় ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটা পুনরায় ফিরে পাওয়া যায়, যেমন জলের বাষ্প হওয়া, সেটা যদি ঠান্ডা করা হয় বাষ্প আবার জলে পরিণত হয়। রাসায়নিক পরিবর্তনে একবার কয়লা পুড়ে ছাই হয়ে গেল তো ওই ছাই সেটা পুনরায় ফিরে কয়লা আর পাবে না। ম্যাগনেসিয়ামের দহন, দাবানল, এগুলো ভৌত পরিবর্তন নয়। লোহায় মরিচা পড়ে গেলে সেই লোহার মরিচা তোমার বাদ দিতে হবে, সেটা আর পুনরায় আগের লোহায় পরিবর্তন হবে না। প্লাটিনাম তারের দহনটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। sp3 হাইব্রিড অরবিটাল এর বন্ধন কোণ কত? একটা পরমাণুর ভিতরে যে একটা রাসায়নিক বন্ধন আছে, সেই রাসায়নিক বন্ধনের মধ্যে আবার অ্যাঙ্গেল আছে, কোণ তৈরি হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি হয়, বিভিন্ন ধরনের বন্ধন হয়। সেই বন্ধনের এটা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, রাসায়নিক বন্ধন তোমরা দেখতে পাবে, ওটা পড়লে ডিটেলসে। বিভিন্ন যে যৌগ, রাসায়নিক যৌগগুলো যখন যুক্ত হয় তার ভিতরে আমরা দেখব বিভিন্ন ধরনের বন্ধন তৈরি করে, যেমন sp2 sp3। এদের মধ্যে আবার দেখা যায় যে জিওমেট্রিক্যাল শেপ যদি আমরা দেখি একটা কোণ তৈরি করে, বন্ধন কোণ বলা হচ্ছে sp3 যে হাইব্রিড অরবিটাল হয় তার বন্ধন কোণ 109.5 ডিগ্রি হবে। যদি sp বন্ড হয় তাহলে দুটোর মধ্যে বন্ধন হবে 180 ডিগ্রি। যদি sp2 হয়, sp2 হলে সেটা হবে 120 ডিগ্রি। তাহলে sp3 হলে কি হবে? sp3 হলে এটা হয় 109.5 ডিগ্রি। পিএসএলভি রকেট আছে, তো পিএসএলভি এর ফুল ফর্ম কি? পাবলিক সোলার লঞ্চ ভেহিকল, পার্মানেন্ট সোলার লঞ্চ ভেহিকল, প্রাইমারি সোর্সেস অফ লেটেন্সি ভেরিয়েবল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। পিএসএলভি এর ফুল ফর্ম কি আছে? প্রত্যেকে তোমরা আনসার করবে। পিএসএলভি এর ফুল ফর্ম হচ্ছে অপশন ডি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আমরা আসছি, কোশ্চেন নাম্বার 9। অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহার করা হয়?
জার্মান সিলভার, গানমেটার, ডুরালুমিন, অ্যালুমিনিয়াম ব্রঞ্জ। কোশ্চেন নম্বর 9 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডুরালুমিন, অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। অতীশ দীপঙ্করের আসল নাম কি? অতীশ দীপঙ্কর একজন বৌদ্ধ পণ্ডিত, তাকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ। দ্বিতীয় বুদ্ধ বলা হয় তাকে। অতীশ দীপঙ্করকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ। তার আসল নাম কি? দয়ারাম বিদ্যাধর, আদিনাথ চন্দ্রগর্ভ, ব্রহ্মানন্দ কিশোর, নাকি বুদ্রনাথ শ্রীবাস্তব? অতীশ দীপঙ্কর তার প্রকৃত নাম কি? উত্তর হবে আদিনাথ চন্দ্রগর্ভ, অপশন বি। যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে, অন্যান্য অপশন যারা করলে ভুল হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন, আতশবাজি। আতশবাজি আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু ব্যবহার করি। আতশবাজি থেকে কি ধরনের দূষণ হয়? শব্দ দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, নাকি শব্দ, বায়ু, মাটি, 3 ধরনের দূষণই হয়। এখানে কি হবে বলো সঠিক উত্তর? আতশবাজি যেখানে একটা আমরা প্রথম পয়েন্টে বলতে পারি শব্দ দূষণ নিঃসন্দেহে হয়। এবার আতশবাজিতে কিন্তু বিভিন্ন বারুদ মেশানো থাকে, তো বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে যেগুলোতে বিভিন্ন ধরনের ধোঁয়া তৈরি হয়। সেই ধোঁয়াটা কিন্তু বায়ু দূষণ করে। পাশাপাশি ওই আতশবাজির ছাই যখন ফাটছে তারপর নিচে মাটিতে সে পড়ছে, সেগুলো কিন্তু মৃত্তিকা দূষণ করে। তাহলে এখানে আমরা 3টি অপশনই বলতে পারবো। অপশন ডি, শব্দ, মৃত্তিকা, বায়ু সব ধরনের দূষণ করে। নিচের কোন গ্যাসে শব্দের গতিবেগ সর্বোচ্চ হবে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এর মধ্যে কোন গ্যাসে শব্দের গতিবেগ সর্বোচ্চ হবে? শব্দের গতিবেগ আমরা জানি কঠিনে সব থেকে বেশি, তারপর তরল, তারপর গ্যাস। এবার যদি গ্যাসের মধ্যে দেয় তখন তুমি কিভাবে বার করবে? আমরা শব্দের গতিবেগ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেটা যদি আমরা দেখি, প্রথম পয়েন্ট হচ্ছে উষ্ণতা। উষ্ণতা অপরিবর্তিত থাকলে চাপের ওপর বিশেষ কোনো প্রভাব নেই। উষ্ণতা বাড়লে গ্যাসের গতিবেগ বৃদ্ধি পায়। বায়ুর উষ্ণতা বাড়লে সেই বায়ুতে গ্যাসের গতিবেগ, শব্দের গতিবেগ বৃদ্ধি পায়। উষ্ণতা বাড়লে শব্দের গতিবেগ বাড়ে। আর্দ্রতার উপর, ঘনত্বের উপর, এইগুলোর উপর প্রভাব পড়ে। ঘনত্ব, গ্যাসের ঘনত্বের উপর প্রভাব পড়ে। গ্যাসের আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে যে গ্যাস যত হালকা হবে সেই গ্যাসে শব্দের বেগ বেশি হবে। অর্থাৎ এখানে আমরা যদি দেখব যে গ্যাস সব থেকে হালকা হবে সেই গ্যাসে শব্দের বেগ বেশি হবে। অর্থাৎ গ্যাসের ঘনত্ব যত কম হবে শব্দের বেগ তত বেশি হবে। ঘনত্বের সঙ্গে শব্দের বেগের ব্যস্ত সম্পর্ক। ঘনত্ব যত বেশি, গ্যাস যত ভারী হবে শব্দের বেগ তত কম হবে। গ্যাস যত হালকা হবে শব্দের বেগ তত বেশি হবে। তাহলে এখানে হাইড্রোজেন আমরা জানি সব থেকে হালকা গ্যাস। হালকা গ্যাস যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের শব্দের বেগ সর্বোচ্চ হবে এখানে। ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়? ইটাই রোগ আমরা জানি ক্যাডমিয়াম দূষণে হয়। ক্যাডমিয়াম ধাতব দূষণে এই রোগ দেখা যায়। ক্যাডমিয়াম দূষণে এই রোগ হয়। এবং এই ইটাই রোগ প্রথম যে দেশে দেখা গিয়েছিল দেশটার নাম কি? উত্তর কোরিয়া, জাপান, থাইল্যান্ড, মেক্সিকো। মনে রাখবে জাপানে প্রথম এই রোগ দেখা যায়। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন।
রিজার্ভ ব্যাংক, আরবিআই, সমস্ত ব্যাংকের নিয়ন্ত্রণ করছে আরবিআই। আরবিআই যেটা 1935-এ প্রতিষ্ঠিত হয়, পরবর্তীকালে 1949 সালে আমরা জানি 1 জানুয়ারি এটা জাতীয়করণ হয়। তো আরবিআই বর্তমান চেয়ারম্যান কে আছে? আরবিআই এর 25তম চেয়ারম্যান ছিল শক্তিকান্ত দাস, তিনি ছিল 25তম চেয়ারম্যান ছিলেন বা গভর্নর ছিল, গভর্নর। সঞ্জয় মালহোত্রা তিনি হচ্ছেন 26তম গভর্নর, সঞ্জয় মালহোত্রা। অপশন সি যারা করছো অ্যান্সার তোমাদের সঠিক হয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই কোশ্চেনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, নিম্নলিখিত কোনটি তড়িতের একটি মধ্যম পরিবাহী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সহজ হলেও কিন্তু পরীক্ষা আছে। মধ্যম মানে মাঝামাঝি, ভালো না আবার খারাপও না, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কার্বনের যে অ্যালোট্রোপ গুলো আছে তার মধ্যে গ্রাফাইট আছে, ভূষাকালি বা গ্যাস কার্বন, এইগুলো তড়িৎ পরিবহন করে। আন্তর্জাতিক পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়? 21শে জুন, 7ই এপ্রিল, 22শে এপ্রিল, 5ই জুন। কোশ্চেন নাম্বার 16, পরিবেশ দিবস পালিত হয় 21শে জুন হচ্ছে ফরেস্ট ডে, বিশ্ব বনভূমি দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। বাইশে এপ্রিল হচ্ছে আর্থ ডে, ধরিত্রী দিবস, এবং 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 5ই জুন ইউএনএফ, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম গঠিত হয় 1972 সালের 5ই জুন কেনিয়ার নাইরোবিতে, এবং সেই দিনটাকেই বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ফিউজ তারের উপাদান কি কি থাকে? ফিউজ তার, প্রত্যেক বাড়িতে দেখবে বিদ্যুৎ সংযোগ লাইনে একটা ফিউজ থাকবে। এই ফিউজ তার টোটাল বাড়ির বিদ্যুৎ সরবরাহটাকে বজায় রাখে। যদি কোনো বিদ্যুৎ প্রবাহের সমস্যা হয় ফিউজ তারটা কেটে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তড়িৎটাকে বিচ্ছিন্ন করে দেবে, যাতে কোনো রকম ড্যামেজ না হয় ঘর বাড়িতে যে সমস্ত আমাদের ইলেকট্রিক যন্ত্রপাতি আছে। তো ফিউজ তার এমন ধাতু দিয়ে তৈরি করা হয়, দুটো ধাতুর সংকর, টিন এবং সীসা, যেখানে এর বৈশিষ্ট্যটা হয় উচ্চ রোধঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। টিন থাকে 25% আর সীসা থাকে 75%। চোখের রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত হয় সেই অংশটাকে কি বলা হয়? চোখের রেটিনায় আমরা জানি প্রতিবিম্ব গঠিত হয় এবং যার ফলে আমরা দেখতে পাই। তো এর যে অংশ অপটিক স্নায়ু যুক্ত থাকে তাকে কি বলা হয়? হৃদবিন্দু, ব্লাইন্ড স্পট, প্রক্লিয়ার, রোটিনয়। অর্থাৎ স্নায়ুর সঙ্গে কানেকশন হচ্ছে চোখের। সেন্সরটা আমরা পাচ্ছি যে এটা হচ্ছে টিউবলাইট, ওটা বাল্ব, ঠিক আছে, ওটা মানুষ, ওটা কুকুর, ওটা বিড়াল, যাই হোক আমরা যে চিনতে পারি। এই যে সেন্সটা আসে অপটিক স্নায়ু যুক্ত থাকে যে পয়েন্টে, সেটাকে বলা হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। নর্মাল স্যালাইন সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ, যেখানে সোডিয়াম ক্লোরাইডের মাত্রাটা কত থাকে? সোডিয়াম ক্লোরাইড NaCl এর মাত্রাটা কত থাকে? পরীক্ষা আসা প্রশ্ন 0.84%। 0.84% মানে 100 গ্রামের মধ্যে লবণ থাকবে 0.84 গ্রাম, মানে 1 গ্রামেরও কম। ভূ-সমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত? আমরা একটা প্রশ্ন কয়েকদিন আগে করেছিলাম যে ভূ-সমলয় উপগ্রহ এটা পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, ডিরেকশনটা পশ্চিম থেকে পূর্ব, ঠিক আছে।
এর প্রদক্ষিণ কাল হচ্ছে 24 ঘন্টা, পৃথিবীর আণিক গতির সঙ্গে সমান করা হয়। পৃথিবী এক পাক ঘুরছে, ও এক পাক ঘুরছে পৃথিবীর চারিদিকে। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকের কাছে একটু জানিয়ে রাখি যে আমাদের যে সমস্ত ব্যাচ চলছে আমাদের অ্যাপে, টোটাল অনেক ব্যাচ আছে, তার মধ্যে এগুলো কারেন্ট ব্যাচ চলছে। কিন্তু এক ঝলকে দেখে নাও। প্রথমে আমি এগুলো বলেছি। কোনো ব্যক্তি সমতল দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে ওই ব্যক্তির উচ্চতার কত হতে হবে? ধরো এক ব্যক্তি, তার উচ্চতা হচ্ছে 6 ফিট। তাহলে এই যে দর্পণটা, যেখানে সে ছবিটা দেখবে, তার উচ্চতাটা কত হতে হবে? এটা যদি দর্পণ হয়, এই দর্পণটা মিনিমাম কত হতে হবে? তারপর সে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাবে। এর উচ্চতা হতে হবে মিনিমাম 3 ফিট, অর্থাৎ ব্যক্তির উচ্চতার অন্তত অর্ধেক হতে হবে। কোশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে নিউমোনিয়া কি ঘটিত রোগ? নিউমোনিয়া ডিপ্লোকক্কাস নিউমোনি, যে হচ্ছে নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিউমোনিয়া। ভারতবর্ষে কিসের অভাবজনিত রোগ সব থেকে বেশি দেখা যায়? প্রোটিনের ঘাটতি, লোহার অভাব, ভিটামিন এর অভাবজনিত রোগ, নাকি সবগুলি? প্রোটিনের ঘাটতিতে যে সমস্ত রোগ হয়, ম্যারাসমাস, কোয়াশিয়াকার হয়। লোহার অভাবজনিত রক্তাল্পতা, অ্যানিমিয়া রোগ হয়। ঠিক আছে, অ্যানিমিয়ার অনেক ভাগ রয়েছে। ভিটামিন এর অভাবজনিত রোগ, রাতকানা, জিরোপথ্যালমিয়া ইত্যাদি রোগ হয়। তো এখানে সবগুলি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ভিটামিন B2 কে আমরা কি নামে জানি? রাসায়নিক নাম কি? ভিটামিন B2। সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম মনে রাখতে হবে, ভিটামিন থেকে কিন্তু পরীক্ষা আসবে। ভিটামিন A to Z, অর্থাৎ এই থেকে এ বি, বি এর বি কমপ্লেক্সের মধ্যে B1, B2, B3, B5, B6, B7, B9, B12, ভিটামিন সি, ভিটামিন ডি, ই, ভিটামিন কে, ভিটামিন পি, সাইট্রিন, এগুলো মনে রাখতে হবে। রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন B2, পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন B6, ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন এ হচ্ছে রেটিনল। এগুলো প্রত্যেকটা জানতে হবে। ভিটামিন চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, আমি তোমাদেরকে পরীক্ষার আগে একবার করিয়ে দেবো, যদিও তোমরা ক্লাস করেছো আমার বহু আগে। ভিটামিন চ্যাপ্টারটা আমি একবার চেষ্টা করবো করিয়ে দিতে, যদি তোমরা বলো স্যার হ্যাঁ ভিটামিনটা একবার করান, তাহলে কিন্তু করাবো, নয়তো করাবো না। ভিটামিন থেকে অনেক ধরনের প্রশ্ন হয়। কোন ভিটামিন কিসে পাওয়া যায়? বর্তমান আমের সিজন, পাকা আমের কি থাকে? ভিটামিন এ থাকে। বিভিন্ন টক জাতীয় ফলে তুমি ভিটামিন সি পাবে, আমলকি, লেবু ইত্যাদি। পেয়ারাতে ভিটামিন সি আছে। তো বিভিন্ন খাদ্য উপাদানে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। তো এগুলো পরীক্ষা আসে যে ভিটামিন ই পাওয়া যায় কোন খাবারে, বা অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন আমরা পাই? ভিটামিন ই। ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়? কোন ভিটামিন দ্রুত তাপে নষ্ট হয়ে যায় বা চাপে নষ্ট হয়ে যায়? এবং কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়? এই কোশ্চেনগুলো পরীক্ষা আসে। দারুণ একটা চ্যাপ্টার এবং খুবই সুন্দর একটা চ্যাপ্টার। ভিটামিনগুলোর রাসায়নিক নাম কি? এগুলো প্রশ্ন আসে। ঠিক আছে, তো এগুলো তোমরা অবশ্যই পড়বে। চেষ্টা করবো নেক্সট উইকে ভিটামিন থেকে একটা ক্লাস নেওয়ার। নিচের কোনটির মাধ্যমে বলা হচ্ছে হৃৎপিণ্ডের কাজকর্ম সবচেয়ে ভালো বোঝা যায়? কোন টেস্টের মাধ্যমে? ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, স্টেথোস্কোপ দিয়ে, নাকি কোনটি নয়? হৃৎপিণ্ডের অবস্থা মানে পজিশনটা বুঝতে কেমন আছে, ইকোকার্ডিওগ্রাফি বা ইকোকার্ডিওগ্রাম এই টেস্ট করা হয়। অপশন বি যারা করছে উত্তর সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 26, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? এটা তোমরা আজকের হোমওয়ার্ক করলে, এবং 26 কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট ছিলে প্রথম থেকে,
অবশ্যই যেগুলো পারোনি সেগুলো তোমরা নোট করবে, যেগুলো পেরেছো পরেও পারবে। তো আমরা যে ফ্রি ক্লাসগুলো করাচ্ছি তোমরা পাচ্ছ TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেলে। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। এবং TWS একাডেমি অ্যাপ, এটা প্লে স্টোরে গেলে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হতে পারো আমাদের সঙ্গে। তো প্রত্যেককে বলবো সামনে পরীক্ষা আছে, খুব ভালো করে শেষের কয়েকটা দিন প্রস্তুতি নাও, রিভিশন করো, ঠিক আছে? সময়টাকে কাজে লাগাও, ঠিক আছে? সময়টাকে কাজে লাগাতে হবে। যারা যে পরীক্ষা দিতে চাইছো সেই পরীক্ষার সিলেবাস কি আছে সেটা জানো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি রকম এসছে সেটা দেখো, ঠিক আছে? নিজের মধ্যে যতদিন চাকরি পাওয়ার সেই ইচ্ছাটা না আসবে ততদিন কিন্তু তুমি চাকরি পাবে না। অর্থাৎ নিজেকে বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে যে হ্যাঁ আমার দরকার, ওই দরকার ইচ্ছা মতো পড়লাম, আজকে কিছুটা কাল পড়লাম না, পরের দিন পড়লাম, ওইরকম পড়লে হবে না, রেগুলার পড়তে হবে। কারণ কম্পিটিশন যে লেভেলে হবে, তোমাকে টিকে থাকতে হলে যথেষ্ট যথেষ্ট পরিশ্রম তোমাকে করে যেতে হবে। খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। পরীক্ষা কবে হবে সেই আশায় বসে থাকলে হবে না, প্রস্তুতি প্রতিদিন নিতে হবে, ঠিক আছে? সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।